আপনাকে তো এর আগে বলতে শুনেছি যে এরকম সাংঘাতিক সমস্ত কাজ আমরা গুরুদেবকে করতে দেব না জীবনে ঝুঁকি নিয়ে এই বয়সে এসে। তো তারপরেও যখন উনি এই সমস্ত কাজগুলো যখন করছেন এবং তার শিষ্যদের মুখে আপনারা হাসিটা দেখছেন, তখন কি মনে হচ্ছে? সব থেকে বড় কথা হলো, আমার গুরুদেব বলে বলছি না, উনার যে কাজকর্মগুলো আজকে 16-17 বছর ধরে আমি দেখে আসছি, সেগুলোতে যত বলা যায় ততই কম। কারণ উনার হিস্ট্রি বলতে গেলে রাত কাবার হয়ে যাবে, হিস্ট্রি শেষ হবে না। কারণ এত কিছু অলৌকিক জিনিস উনি করে দেখিয়েছেন যা আমি কোনোদিন বিশ্বাস করতে পারিনি। আমি একজন মিলিটারি অফিসার, আমি এইসব জিনিসে কোনোদিন বিশ্বাস করতাম না, কিন্তু উনার সংস্পর্শে এসে আমি এখন বাধ্য হয়েছি এসব বিশ্বাস করতে। কারণ চাক্ষুষ দেখা কতগুলো অলৌকিক জিনিস। এমন এমন লোক আছে আমাদেরই এখানে কলকাতায়, আমাদেরই এক গুরু ভাই, সে স্ট্রোক হয়ে গেল, ব্রেন হ্যামারেজ। ডাক্তার এখানে INK-তে ভর্তি হলো কলকাতা। এখানে ডাক্তার বলে দিল 72 ঘন্টার বেশি আয়ু নেই। সেখানে ওনার ফ্যামিলি রিকোয়েস্টে বাবা পৌঁছে গেলেন এবং তা গুরুদেব রিকোয়েস্ট করলো কি আমি একবার দেখতে চাই। বলছে ঠিক আছে, আপনারা দুজনেই যাবেন, কেউ যাবে না। তখন আমি আর গুরুদেব গেলাম সেই 7 তলায়। 7 তলায় উঠে ওর যা চেহারা দেখলাম, আমি নিজে ঘাবড়ে গেছি। আমি তো নেই, এ তো শেষ হয়ে গেছে। তখন আমি গুরুদেবকে আগে করে দিলাম, আমি বাবা দেখো তো তুমি কিছু করতে পারো কিনা। তখন বাবা ডাক্তারকে রিকোয়েস্ট করলো আমি একটু কি দেখতে পারি। বলছে হ্যাঁ দেখবেন, আপনি কি টাচ করবেন? বলছে আচ্ছা ঠিক আছে, স্যানিটাইজ করে নিন হাত। স্যানিটাইজ করে বাবা ওকে দেখলো, ধরে ধরে একটা জব দিল। কি জব দিল বাবার কথা বাবাই জানে। হঠাৎ দেখি সে নড়ে উঠলো। ডাক্তারের চোখ বড় বড় হয়ে গেছে, ওখানে যে সিস্টার ছিলেন ওনার চোখ বড় হয়েছে, ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের চোখ বড় বড় হয়েছে। আমিও অবাক হয়ে গেছি, একটু নড়ে উঠলো। হঠাৎ কিছুক্ষণ পরে 15 থেকে 30 সেকেন্ড হবে, এর মধ্যে বাবা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে কি করলেন জানি না, হঠাৎ দেখি ওর বাঁ হাতটা নড়া শুরু হয়েছে। তারপরে বাবা ডাক দিল। ডাক দেওয়ার পরে ও চোখ মেলে তাকালো, মানে সে ডাক্তার যেখানে বলছে শেষ, এ আর ফিরবে না, চোখও খুলবে না, ফিরবে না, সেখানে ডাক্তার অবাক হয়ে গেছে। কয়েকজন ডাক্তার আশেপাশে রোগীকে দেখছিল, তারা ছুটে এলো ওই পেশেন্টের কাছে, দাঁড়িয়ে রইল। বাবা বলল যে আমি একটু জল খাওয়াতে চাই। বলছে খাওয়াবেন? আচ্ছা ঠিক আছে। মুখটা হা করে বাবা কামাখ্যার জলটা মুখে দিলেন। মুখে দেওয়ার পরে সে আইবলসগুলো নাড়াচ্ছে, যার কোনো সেন্স ছিল না সে আইবলস। আমি নিজে অবাক হয়ে গেছি কি করে এটা হয়। তারপরে ডাক্তার নার্স সব ব্যস্ত হয়ে গেল, ওকে দেখলো, স্ক্রিন দেখছে কিরকম, ওর বিট চেক করছে, ওকে অন্যান্যভাবে চেক করছে, সবাই ব্যস্ত হয়ে গেল ওকে। বাবা বললো আমি একটু দূরে দাঁড়াচ্ছি, আপনারা কাজ করুন। মিনিট 15 আমরা ওখানে ছিলাম। ডাক্তার নিজেদের কাজ করলো, কাজ করে বলল নাও হি ইজ স্টেবল। বলছে কমপ্লিটলি বলতে পারি না একটু পরে আর থাকবে কিনা স্টেবল, তবে এখন স্টেবল দেখছি। তারপরে আমরা নিচে চলে এলাম। তখন ডাক্তাররা বলছে, আমরা দেখলাম কি অবাক হয়ে, ডাক্তার নিজে বলছে আমি অবাক হয়ে গেছি কি আজকে 1.5 দিন থেকে যে চোখ মেলে করলো না, আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম। মানে তন্ত্র এমন কিছু করতে পারে যেটা মেডিকেল সায়েন্সের বাইরে। যাই না কি জিনিস আছে, আমার নিজের ব্যাপারটা বলা তো বৃথা। আমার নিজের ব্যাপারটা আমি তারপর থেকে আমার নিজের ব্যাপার থেকে আমি বিশ্বাস করা শুরু করেছি। কারণ যে জিনিস মানে কিভাবে যে আমার ছোটবেলাকার হিস্ট্রি বাবা বলে দিলেন পুঙ্খানুপুঙ্খ রূপে, সেটা আমি কল্পনা করতে পারিনি। কারণ বলার আগে বলে দিচ্ছেন আমি যতক্ষণ বলবো ততক্ষণ আপনি বলবেন না কিছু। ফার্স্ট ডের কথা বলছি, আমি যেদিন বাবার কাছে এসেছিলাম, আমার মিসেস জোর করে নিয়ে এসেছিল, কারণ এই তন্ত্রে আমি বিশ্বাসী ছিলাম না, কিন্তু আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। এমন অলৌকিক, এটা তো একটা ঘটনা বললাম, আমার নিজের ঘটনা ছাড়াও এই 16-17 বছরে বহু ঘটনা এমন দেখেছি যেগুলো মানে হবার নয়।
উচ্চ মাধ্যমিকের একটা মেয়ে হঠাৎ কি করে অন্ধ হয়ে গেল, ডাক্তার বলল এর দৃষ্টি ফিরবে না। সে তাকে নিয়ে এলো এখানে একদম অন্ধ অবস্থায়, আমাদের সামনে নিয়ে যে, সেদিন আমি মন্দিরে উপস্থিত ছিলাম, নিয়ে এলো, মায়ের কাছে নিয়ে গেল, জানি না মায়ের চুল দিয়ে চোখ মুছিয়ে দিল বাবা, বললো মাকে প্রণাম করো, প্রণাম করে চলে গেল। তার কিছুদিন পরে, কিছুদিন মানে কত মাস দেড়েক কি দুয়েক পরে, সে অল্প অল্প জ্যোতি ফিরে পেয়েছে। তারপরের দিন আমি এসছি, সেই মেয়েটিও এসছে, দেখলাম একটু একটু জ্যোতি ফিরে পেয়েছে। তারপরে এখন মনে হয় কমপ্লিটলি সুস্থ হয়নি, তবে এখন পড়াশুনো করতে পারছে, তার মানে অনেকটাই সুস্থ। তারপরে আর দেখা হয়নি, তবে তার ফ্যামিলি থেকে জেনেছি এইটুকু। এরকম অনেক গল্প আছে, কিন্তু এগুলো লোককে বলবে না, সত্যি গল্পই ভাববে, কিন্তু আমাদের জন্য এগুলো প্র্যাকটিক্যাল, বাস্তব বাস্তব হয়েছে। সেই জন্যে অবিশ্বাস করার কোনো ইয়ে নেই। আসলে তন্ত্রের প্রয়োগের জায়গাটা যদি সঠিক করা যায় তাহলে মহারাজ কল্যাণেশ্বরের মতন বোধহয় এরকম কাজ করা সম্ভব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো মহারাজই সেই একমাত্র শ্রেষ্ঠত্বের দাবি রাখে, যেখানে তন্ত্রকে সঠিকভাবে প্রয়োগ করে আমাদের সেই অবিশ্বাস্য জায়গাগুলোকে তৈরি করা। তাই না মহারাজ? আজকে এত অপপ্রয়োগ হচ্ছে যে আমরা তন্ত্রের উপরে বিশ্বাসটা ক্রমশ হারিয়ে ফেলছি। দেখো, তন্ত্রের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে আমাদের দোষে। বেশ কিছু ব্যক্তি এই তন্ত্রটাকে নিয়ে ছেলে খেলা করেছে, পয়সা লুটেছে। তন্ত্র কাজ করতে গেলে খরচা আছে। যে ভদ্রলোকের টাকাটা খরচা করাবো তার যে বেনিফিট না থাকে, এই যে ছেলেটি, এদের টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই, প্রবলেম। এ খাবলে ওর খাবলে ওর খাবলে কাজ করে বেরিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে পয়সা দেবে। আমি যদি তাকে ভালো করতে পারি, আমি কোনোদিন কোনো লোকের তাগাদা করি না, আমার ঘরে পয়সা আসবে। কেন, আমি যে তন্ত্রটা করব সে তন্ত্রটার মধ্যে কোনো ভুল থাকবে না, মাপ থাকবে না। অনেকবার সার্ভে করি, করে আমি সেই তন্ত্রটা প্রয়োগ করি। আর এখন তো আমি বেশি করব, গুরুদেব নেই, গুরুর সম্মান রাখার জন্যে এমন কোনো কাজ যেন না করি, গুরু ওপর থেকে যেন কোনো বিরূপ না হয়, এমন কাজ করব গুরু ওপর থেকে হাসবে আর আমাকে হাত তুলে আশীর্বাদ করবে। সেই দিনটার অপেক্ষা আমি করছি।